আওয়ামী লীগ আমলে সরকারি কেনাকাটায় ইজিপি ব্যবস্থা চালু হলেও দুর্নীতি বেড়েছে। টিআইবির অভিযোগ, ঠিকাদারদের যোগসাজশ ও রাজনীতিবিদদের কাছে জিম্মি সরকারি ক্রয় খাত। এমন চিত্র উঠে এসেছে গবেষণায়। 2012 থেকে টেন্ডারে কেনাকাটার 92%ই করে 10টি মন্ত্রণালয়। দুপুরে রাজধানীতে এসব তথ্য তুলে ধরেন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। জনাব মইদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে অনলাইন টেন্ডারেও দুর্নীতি কতটা শৈল্পিক ভাবা যায় কিনা বিষয়টা। জি, ধন্যবাদ। না, সেটাই আমাদের দেশে দেখা যাচ্ছে যে কোনো ব্যবস্থাই আসলে কার্যকর নয়। যারা দুর্বৃত্ত তাদের কারসাজির কাছে সমস্ত কিছুই যেন আপনার ব্যর্থ হয়ে যাচ্ছে। হচ্ছে এই কারণে যে তাদের যারা এই ধরনের কারসাজি করছে এবং আপনার এই ধরনের লুটপাটের মধ্যে জড়িত, দুর্নীতির সাথে সংশ্লিষ্ট, তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কার্যকর ব্যবস্থা। সেইটার সুবিধাই তাই তারা নিচ্ছে। ইতিপূর্বে ধরেন আমরা টিআইবির যে রিপোর্ট, সেখানে বিস্তারিত তো শুনলামই, এছাড়াও আমরা কেনাকাটার খবর শুনেছি। এই আপনার মনে আছে যে বালিশ কাণ্ড, পর্দা কাণ্ড ইত্যাদি অনেক রকমের কাণ্ড ছিল, কিন্তু সেইগুলো নিয়ে দুদকের যে কার্যক্রম, সেইগুলোর কোনো কিছু আমরা বাস্তবে দেখতে পাইনি, তখনও না এবং এখনো সেটি নয়। এবং সেই দুর্নীতি কমার সুযোগটাই লক্ষণ কি দেখা যাচ্ছে নাকি যাতা অবস্থা, আপনার কি মনে হয়? না, দুর্নীতি কমার লক্ষণ তো দেখা যাচ্ছে না। যেটি দেখা যাচ্ছে, মামলা বারবার লক্ষণ কিছুটা এখন দেখা যাচ্ছে। দুদক যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কিছুটা আগের চাইতে কিছু সচল হয়েছে। কারণ হচ্ছে যে যারা ইতিপূর্বে দুর্নীতিতে নিমজ্জিত ছিল, দুর্নীতি আপনার সর্বব্যাপী করেছে, সেই সরকার উৎখাত হয়ে গেছে। তো সুতরাং এখন দুদকের জন্য সুবিধা হয়েছে ওই সরকারের যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করার, অনুসন্ধান করার, সেইগুলোই হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা হয়নি, মামলার তদন্ত শেষ হয়নি, বিচারে শুরু হয়নি। এই সমস্ত তো অনেক দীর্ঘ প্রক্রিয়া এখনো বাকি আছে। তো সেইটা যদি শেষ না করা যায়, বিচার যদি দ্রুত শেষ না করা যায়, তাহলে আপনার এই ধরনের যারা করছেন তাদেরকে কোনোভাবে দমানো সম্ভব হবে না। জি, আপনি বলছিলেন যে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দুদক কি সঠিক পথে রয়েছে বলে আপনার মনে হয় তাহলে? না, দুদককে তো আগে দেখেছি আমরা। সেটা হচ্ছে যে দুদক যত আগে তো ধরেন খবরই বের হতো না, তার ভিতরেও এই যে বালিশ কাণ্ড, পর্দা কাণ্ড ইত্যাদির মতন অনেক রকম কেনাকাটার ব্যাপারে খবর তো কিছু অনেক বেরিয়েছিল। যত খবর বেরিয়েছিল সবগুলোর বিষয়ে দুদক কোনো ব্যবস্থা নিয়েছে বা কি ব্যবস্থা নিয়েছে সেটাও আমরা তেমন ভাবে জানতে পারিনি, বা সেই ব্যবস্থার ফলাফল কি হয়েছে, মামলা হয়েছে কিনা, চার্জশিট হয়েছে কিনা, বিচার তো হয়ইনি এখনো পর্যন্ত। যা কাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, ছোট কর্মকর্তাদের বিরুদ্ধে নাকি বড় বড় যারা এগুলোর সাথে জড়িত, যারা নির্দেশদাতা, তাদের বিরুদ্ধে হয়েছিল, এগুলোর কোনো তথ্যই এখনো জানা যায়নি। কাজেই দুদকের এখন এই দিকে নজর দেওয়া দরকার, সাথে সাথে যে এই যারা এই কাণ্ডগুলো করে গেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, মামলা করা এবং আপনার তাড়াতাড়ি তদন্ত করে চার্জশিট দেয়া। জি, দুদক এই যে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না আপনি বলছিলেন, এখন তো আরো দুদকের জন্য সুবিধাজনক সময়। তাহলে কেন আসলে দুদক এটি করতে পারছে না, বা সময় সাপেক্ষ কেন হয়ে দাঁড়াচ্ছে? না, সেইটাই তো বলছি আমি, যে এখন দুদকের হাতে অঢেল কাজ। সেই অনেকগুলোই তারা এখন আর বসে আছে সেই কথা, সেই অপবাদ দেয়া যাবে না। তারা কাজ করছে, যথেষ্টই কাজ করছে। কিন্তু এখন এই যে আপনার কেনাকাটার যে ব্যাপারগুলো ঘটে গেছে আমাদের দেশে, কেনা হলেই আগেই কাটার চিন্তা আসে, যে কারণেই বোধহয় কেনাকাটা শব্দটার উদ্ভব হয়েছে আর কি, যে যারা কিনবে তারা নিজেদের জন্য আগেই কেটে রাখবে। সেই জন্য এই কেনাকাটার ব্যবস্থা, এবং এই কেনাকাটায় প্রচুর লুটপাট হয়, প্রচুর দুর্নীতি হয়। আমরা জানি যে আমাদের 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে কত লাগে, আর আপনার পার্শ্ববর্তী দেশে আহ কত কম খরচে হয়, এগুলো অনেক খবরই তো আছে। কিন্তু আসল কথা হচ্ছে যে ব্যবস্থাটা নেওয়া হয় না। ব্যবস্থা নেয়ার আরেকটা দিক হচ্ছে যে ধরেন এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত, যেমন এখানে সিপিটিও থাকার কথা, মন্ত্রণালয় থাকার কথা, তাদের তো
প্রতিরোধ করবার যে ব্যবস্থাগুলো আছে সেই ব্যবস্থাগুলো তাদের নিজেদের থেকে নেয়ার দরকার। সেইগুলো নেই না, তাদের সাথেও বোধহয় আঁতাত হয়। ছোট্ট তাহলে করে দুদক একটু যদি জানতে চাই যে এইগুলোর দুর্নীতি কমাতে গিয়ে উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে না তো? না, এই কথা বলে দুর্নীতিকে লাই দেয়া হবে। দুর্নীতি এক জিনিস আর উন্নতি আর এক জিনিস। উন্নতি, এই কথা আগে বলা হতো যে উন্নতি হলে কিছু দুর্নীতি হবে না, এই কথা আমরা মোটেও সহ্য করতে মানে মানবো না, মানতে রাজি নই। দুর্নীতি বাদ দিয়েই উন্নতি হতে হবে। যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাই নিতে হবে, আইনানুগ ব্যবস্থাই নিতে হবে। জি, আপনার তাদের বক্তব্য প্রশ্রয় দেওয়ার কোনো স্পষ্ট। অবকাশ জনাব নেই। মইদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য। সাজেকের ভয়াবহ অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষতির পরিমাণ 50 কোটি টাকা বলছে প্রশাসন। পুড়েছে রিসোর্ট, রেস্টুরেন্ট সহ শতাধিক রিসোর্ট ও স্থাপনা। আগুনে 35টি বসতবাড়ি পুড়ে যাওয়ায় চরম সংকটে স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর 200 মানুষ। দুর্গম এলাকায় অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় বেড়েছে আগুনের ক্ষয়ক্ষতি বলছে ফায়ার সার্ভিস। সাজেকের ইতিহাসে ভয়াবহতম অগ্নিকাণ্ডে রিসোর্ট, রেস্টুরেন্ট ও দোকানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়রা। আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়ায় সাজেকের রুইলিপাড়ার এই স্টোন গার্ডেনে রাত কাটিয়েছে স্থানীয় লুসাই ও ত্রিপুরার জনগোষ্ঠীর মানুষ। আগুনে লুসাই জনগোষ্ঠীর 16টি ও ত্রিপুরাদের 19টি বসতঘর পুড়ে যায়। সামান্য কিছু মালামাল ও আসবাবপত্র রক্ষা করতে পারলেও পুড়ে ছাই হয়ে গেছে ঘরবাড়ি। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় শেষ সম্বল হারানো মানুষেরা। আমরা তো কিছু রক্ষা করতে পারছি না, সব সব আমার আত্মীয় স্বজনের বাড়ি পড়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ আমাদেরকে যাতে সাহায্য করে, আমাদের অন্তত থাকার মতো হলে ব্যবস্থা করে দেয়। আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের জরুরি খাবার ও আশ্রয় দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সাজেকের রিসোর্ট মালিকেরা। নিঃস্ব মানুষদের সহায়তায় সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান স্থানীয় জনপ্রতিনিধির। আমার রিসোর্ট প্রায় 40 লাখের উপরে হবে, প্লাস হবে, পুড়ে গেছে। এখন সরকারের কাছে একটা আহ্বান, সরকার যেন এগিয়ে আসুক। ফায়ার সার্ভিস বলছে, বেশিরভাগ রিসোর্ট কাঠের বাড়ি হওয়ায় বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রিসোর্টে পর্যাপ্ত অগ্নি নির্বাপন সরঞ্জাম না থাকায় আগুন নেভানো যায়নি, জানালেন কর্মকর্তা। প্রত্যেকটা রিসোর্ট, প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা ঘরবাড়ির মধ্যে অগ্নি নির্বাপনের সামগ্রী যদি থাকে, আগুনের শুরু থেকে যদি নির্বাপন করা যদি যায় তাহলে আগুন বড় হতে পারে না। সাজেকে আগুনের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রকে দখলকৃত ইউক্রেনীয় অঞ্চল ও রাশিয়ার দুটি অঞ্চল থেকে বিরল খনিজ সম্পদ উত্তোলনের প্রস্তাব দিয়েছেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর এ প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট। এক সাক্ষাৎকারে পুতিন বলেন, নতুন অঞ্চলগুলোর খনিজ সম্পদ উত্তোলনে মার্কিন অংশীদারের সাথে কাজ করতে চায় রাশিয়া। দুটি রুশ অঞ্চলের খনিজ সম্পদ সংগ্রহেও ওয়াশিংটনের সাথে কাজে আগ্রহী রুশ প্রেসিডেন্ট। বলেন, কথিত নতুন অঞ্চল অর্থাৎ পূর্ব ইউক্রেন ঐতিহাসিকভাবে রাশিয়ার। পুতিন জানান, দুদেশের সমন্বয়ে অ্যালুমিনিয়াম উত্তোলনও প্রস্তুত মস্কো। পরে সাংবাদিকদের একই কথা বলেন ক্রেমলিন মুখপাত্র। জানান, রুশ প্রেসিডেন্টের প্রস্তাব বিস্তৃত সম্ভাবনা উন্মোচন করবে। এদিকে নিরাপত্তার বিনিময়ে খনিজ সম্পদ নিয়ে ওয়াশিংটন কিয়েভের মধ্যে চূড়ান্ত চুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। Нас это не касается. Никак не оцениваю и думать не хочу на эту тему. চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত। রাওয়ালপিন্ডির ম্যাচ পণ্ড হওয়ায় পয়েন্ট ভাগ করেছে দুদল। বৃষ্টির কারণে উইকেটের কভার সরানোর সুযোগ হয়নি। বৃষ্টি কমলে মাঠ খেলার উপযোগী করতে অনেকটা সময় দরকার ছিল। সবকিছু বিবেচনায় রেখে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। আসরে দুদলই জিতেছে তাদের প্রথম ম্যাচ। সাউথ আফ্রিকার পরবর্তী প্রতিপক্ষ ইংল্যান্ড, আর অস্ট্রেলিয়া নামবে আফগানিস্তানের বিপক্ষে। এই ম্যাচে পয়েন্ট ভাগাভাগিতে চাপ বাড়ল ইংল্যান্ড আফগানিস্তানের উপর। রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার পাকিস্তান বাংলাদেশ ম্যাচের দিনও বৃষ্টির শঙ্কা জোরালো। চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপে কাল ইংল্যান্ড আফগানিস্তানের টিকে থাকার লড়াই। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা 3টায়। প্রথম ম্যাচে 351 রান করে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ইংল্যান্ড।
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আফগানদের বিপক্ষে জিততে মরিয়া থ্রি লায়ন্স। গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাটিং সহায়ক কন্ডিশনে হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা। ব্যাটিং শক্তি এগিয়ে রাখবে ইংলিশদের। অন্যদিকে সাউথ আফ্রিকার কাছে বিধ্বস্ত হয়ে মিশন শুরু আফগানিস্তানের। ব্যাটিং বোলিং দুটোই ভালো হয়নি আফগানদের। গত ওয়ানডে বিশ্বকাপের মতো ইংল্যান্ড পথে চমক দিতে চায় রাশিদ নাবিরা। হেড টু হেডে 3 ওডিআইতে ইংল্যান্ডের 2 জয়ের বিপরীতে আফগানিস্তান জিতেছে 1টি। পঁচিশতম দিনে পাঠক ও দর্শনার্থীর ভিড়ে মুখর বইমেলা। এদিন নতুন বই এসেছে 101টি আর এ পর্যন্ত এসেছে 2623টি। মেলায় বেশি চলছে গল্প ও উপন্যাস। তবে রবীন্দ্র, নজরুল, ইতিহাস ও অনুবাদ রয়েছে পাঠকের পছন্দের তালিকায়। তবে সার্বিকভাবে মেলায় বেচাকেনা অনেক কম। বইমেলা চলবে আর 3 দিন। শেষ সময় বেড়েছে পাঠক দর্শনার্থীর ভিড়। শুরুতে বিক্রি ভালো হলেও শেষ ভাগে কমেছে বলে দাবি প্রকাশকদের। মেলায় নির্দিষ্ট পাঠকরা নিচ্ছেন মিডিয়া, ইতিহাস বিষয়ক বই। চাহিদার কথা মাথায় রেখে বিষয়ভিত্তিক নতুন বই এনেছেন প্রকাশকরা। বিডিআর বিদ্রোহের অপ্রকাশিত অধ্যায় নিয়েও বই এসেছে মেলায়। শহীদ সেনা দিবসে সেসব বইও নজর কেড়েছে পাঠকের। সেই জেলখানার মধ্যে কবি আলাল মোহাম্মদ তার হৃদয় থেকে উৎসারিত যেই লাইনগুলি, সেটা নিরস্ত্র পদাবলীর মাধ্যমে এখানটা উঠে আসলো। মূলত বই হচ্ছে সাংবাদিকতার, আইনের এবং ইতিহাস নিয়ে। সব ধরনের বই আমাদের এখানে আছে, নাটক, উপন্যাস, গল্প, মানে ফিকশন, নন ফিকশন, সব ধরনের বই এখান থেকে পাবলিশ করা হয়। বাংলা সাহিত্যের চিরায়ত গ্রন্থ নতুন করে ছেপেছে একাধিক প্রকাশনী। নতুন বইয়ের পাশাপাশি এগুলোও চলছে বেশ। এছাড়া সমসাময়িক বিষয়ে প্রবন্ধ ও সিরিয়াস বইয়ের প্রতিও রয়েছে আকর্ষণ। ক্লাসিক তো আমরা প্রত্যেক দিনই নতুন নতুন বের করছি, তখন মানুষজন আরও বেশি আগ্রহী হচ্ছে। পুরানো বই কিন্তু নতুন মলাটে আমরা এনে দিয়েছি। কাফকার বই দেখেছি, আরও আমার ফায়দুজ্জামানের বই আমার ভালো লাগে। স্বাধীনতার উপরে যে সমস্ত বই নতুন প্রকাশিত হয়েছে সেগুলো, অনুবাদ সাহিত্য দেখছি। তবে বরাবরের মতো বেশি বিক্রি হচ্ছে গল্প, উপন্যাস। সাধারণত কবিতার পরে ঝোঁক কম থাকে, উপন্যাসের দিকে ঝোঁক একটু বেশি থাকে। ভ্রমণ কাহিনীটাও পড়ে মানুষ। প্রকাশকদের আশা শেষ কয়েকদিনে পূরণ হবে বেচাকেনার লক্ষ্য। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন